সরকার যেভাবে এই ভীমরুলের চাকটা ভাঙতে উঠে পড়ে লেগেছে, আমি বলছি এই পত্রিকাগুলো গেরুয়া সন্ত্রাস, এই সন্ত্রাস বলেও বেশি দিন পার পাবে না। সমস্যা হচ্ছে ফেসবুকও দুদিন পরে ওনাকে বয়কট করবে। স্যার, প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। কিছুদিন আগে আমরা দেখলাম যে অগ্নিমিত্রা পালের একটা মন্তব্যকে ঘিরে একদম রাজনৈতিক চর্চা তুঙ্গে ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে ক্ষোভ উগরে দিলেন, বললেন বাচ্চা শিশু দরিদ্রদের সাথে এরকম ব্যবহার করা মানে একজন জনপ্রতিনিধির কাজ নয়। এতদিন পর ওনার এই কথাগুলো মনে হলো? না, জনপ্রতিনিধির কাজটা কি? সিএম তো জনপ্রতিনিধি ছিলেন, 15 বছরের সিএম, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। তার নিজের রাজকর্মচারীদের বিরুদ্ধে তিনি কি বলেছিলেন? কুকুর, ডাকাত, চোর, ঘ্যাও ঘ্যাও করবেন না, এই যে মাওবাদী, ওই যে মাওবাদী, ওই যে মাওবাদী। সারের দাম বেশি কেন বলতে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে 12 সালে একটা জনসভার থেকে? হয়তো দরিদ্র কৃষকটির অ্যাপ্রোচ নিয়ম সিএম এর কাছে কিভাবে বলতে হয় জানা ছিল না, তিনি ভুল করেছেন। তার জন্য সিএম কি বলেছিল? ওই যে মাওবাদী, ওই যে মাওবাদী। পুলিশ সেই দরিদ্র কৃষকটিকে হেনস্থা করে তুলে নিয়ে গিয়ে কি অকথ্য মানবিক ইয়ে। আচ্ছা, ডক্টর গড়াই কি বলেছিল 11 সালে মমতা ক্ষমতায় আসার পরে? ম্যাডাম, হাসপাতালে পরিদর্শন করতে এসছেন, আপনার লোকজনকে বলুন আসতে কথা বলতে। সেই গড়াইয়ের সাথে কি করেছিল এই মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি? এই বৃদ্ধ গড়াইকে সাসপেন্ড করা হয়েছিল এই কারণটার জন্য। তিনি একজন মানবিক ডাক্তার, তিনি তার কর্তব্যটা করে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি অনেক লোকজন নিয়ে ভিড় করেছেন হাসপাতালের সামনে, এত গ্যাদারিং, শব্দ দূষণ করা যায় না। আরেকটা কথা, মুখ্যমন্ত্রী বা তৃণমূলের লোকজন আমি দেখছিলাম সেকু মাকু আরশোলা ককরোচ কি লাফাচ্ছে রোদন। আচ্ছা, সীতা উরুফ রাশিদা ধর্মান্তরিত হয়ে রাশিদা হয়েছে, কারণ তার এটা অধিকার, তিনি বিয়ে করেছেন একজন মুসলিম ভদ্রলোককে। আমার প্রশ্ন যে একজন মুসলিম ভদ্রলোক সীতার থেকে রাশিদা করতে পারলো, তাকে নাম পাল্টে, বিয়ের পূর্ব শর্ত নয়, ধর্মের পূর্ব শর্ত মেনে, তাহলে স্বামীর যে প্রথম শর্তটা, স্বামীর যে প্রথম ডিউটি কর্তব্য, তার মাথায় একটা ছাদ তুলে দেওয়া, সেটা করতে পারলো না। সেটা নিয়ে প্রশ্ন করছে না কেউ। প্রশ্ন করছে না যে এই ফুটপাত প্রথমে ভারতবর্ষ কেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের সংবিধান অনুযায়ী ফুটপাত কাদের? সাধারণ পথচারীদের, মানুষের মৌলিক অধিকার। আমি তোমাকে পরিষ্কার বলছি যে রাইট টু মানে রাইট টু ওয়ে, রাইট অফ ওয়ে, এটা কিন্তু ভারতবর্ষের সংবিধানে আছে, সুপ্রিম কোর্টের অর্ডারে আছে। চাইলে সুপ্রিম কোর্টের তৎকালীন অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের আমি তোমাকে অর্ডারটা দেখাতে পারি। এবং শুধু তাই নয়, আজকে আমি খুব বেশি দূর যাব না, বামেদের সময় এই ফুটপাত জবরদখল তুলতে অপারেশন সানশাইনটা কে করেছিল? কমরেড সুভাষ চক্রবর্তী দুহাত তুলে আলিমুদ্দিন সেদিন সমর্থন করেছিল। কেন কমরেড? কেন তৃণমূলকে 2024 সালে লোকসভা নির্বাচনের পরে বুলডোজার দিয়ে এই ফুটপাতের সমস্ত কিছু ক্লিন করতে নামতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? বলতে পারো? আমি বলছি সেই রশিদা উরুফ সীতা, তার সন্তানের অত বড় গামলায়, তার সন্তান কটা আমি জানি না, এত বড় একটা ঢাউস গামলার মধ্যে তিনি দুধ ফুটোচ্ছেন রাস্তার মধ্যে। আমি বলছি যে রাস্তার, তিনি দরিদ্র, ঠিক আছে, দরিদ্র, উনি ফুটপাতে থাকেন, তার স্বামী অনেকগুলো সন্তান দিতে পেরেছে, মাথায় একটা ছাদ দিতে পারেনি, তার নাম পাল্টাতে পেরেছে, ছাদ দিতে পারেনি, আমি সেটাও ধরে নিলাম তর্কের খাতিরে। আচ্ছা বলো, ফুটপাতের আইন কি বলছে? ফুটপাতে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা যায় না, কারণ ফুটপাতে সাধারণ মানুষের জীবনটাও কিন্তু যুক্ত ওই রাস্তার সিকিউরিটির সাথে। এইটা নিয়ে প্রশ্ন করবে না কেউ। আজকে রশিদাদের বাড়ি নেই, মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী ডেকে আবার বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। 15 বছরের তৃণমূল, 34 বছরে বামেরা তাহলে করলোটা কি? কারখানা বন্ধ করেছে, ফুটপাত দখল করিয়েছে, কারখানা বন্ধ করেছে, শিল্প বন্ধ করেছে, শিল্প তাড়িয়েছে জঙ্গি আন্দোলন করে,
আর এই সব ফুটপাতে সমস্ত বাইরের বহিরাগত মানুষদের বসিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, কোথাকার না লোক এসেছে এই মহানগরীতে। তুমি চলে যাও অন্যান্য জেলা শহরগুলো, একই চিত্র। ফুটপাত জনগণের, ফুটপাত সাধারণ মানুষের রাইটস। আজকে বলো যে রাজ্যে মুখ্যমন্ত্রী আজকে এই কথাগুলো বলছে, 15 বছরে কলকাতায় বৃষ্টি হলে জমা জলে ফুটপাত না পেয়ে, ফুটপাত তো চুরি হয়ে গেছে, ফুটপাত না পেয়ে জমা জলে বেঘরে সহনাগরিকরা মারা যেত। ভোটের আগের বছর 25 সালে 13 জন সহনাগরিক পুজোর আগে কলকাতায় মারা গেছে জলে, ইলেকট্রিসিটিতে তরিতাহিত হয়ে। এই যে ফুটপাত, মমতা ব্যানার্জির সময় বা বামেদের সময় ফুটপাতটা তৃণমূলের বা সিপিএম এর ক্যাডাররা বা তৃণমূলের হারমাদরা এগুলো বিক্রি করতো, টাকা তুলতো, তোলা তুলতো, যার নাম বলা হয় ডালা, ডালা কালচার। সন্ধ্যেবেলা রাস্তা দখল করে ব্যবসা করার পরে সারাদিন ব্যবসা করলে সন্ধ্যাবেলা এসে বাইক বাহিনী এসে টাকা তুলে নিয়ে গেল 75-25-এর ভাগ, ভাইপো এবং কালীঘাট। এই যে ফর্মুলাটা চলছিল, আজকে এই ফুটপাত দখল হয়ে যাওয়া পরে আজকে যখন মানুষের অধিকারটাকে ফিরিয়ে দিতে চাইছে একজন, হ্যাঁ আমি বলছি যে অগ্নিমিত্রাদির হয়তো রিপ্রেজেন্টেশনটার মধ্যে ভুল ছিল, রিপ্রেজেন্টেশনটার মধ্যে অনেককেই অনেক কিছু খুঁজে পেয়েছেন, কিন্তু তার কথাগুলোর কি লজিকলেস? বলুক। রাশিদাদের আজকে স্বাধীনতার 80 বছর পরে, স্বাধীনতার 80 বছর পরে রাজ্যে বিজেপি ক্ষমতায়, স্বাধীনতার 80 বছর পরে রাশিদাদের কথা মনে পড়েছে। স্বাধীনতার 80 বছর আগের থেকে, স্বাধীনতার পরে 80 বছর যারা রাজত্ব করলো বাংলায়, 30 বছর কংগ্রেস, 34 বছর বাম, 15 বছর তৃণমূল, তারা এখন চোখের জল রাখতে পারছে না, হায় হায় রশিদাদা বাড়ি পেল না। এই বাড়িটা না পাওয়ার জন্য দায়ীটা কে? আজকে এই বাড়িগুলো কিভাবে লুট করেছিল তৃণমূল, কিভাবে কিভাবে লুট করেছিল তৃণমূল, আমরা ঘন্টার পর ঘন্টা এপিসোড করেছি। কিভাবে আমফানে বাড়িগুলো, গরিব মানুষের বাড়ি কিভাবে লুট হয়ে বড় লোক, তৃণমূল সমর্থিত বড় লোকরা বা তৃণমূল নেতাদের টাকা দিয়ে বড় লোকরা তাদের গোয়াল ঘর বানিয়েছিল। গরিবের থাকার জায়গা নেই, ওরা গোয়াল ঘর বানিয়েছে সরকারি টাকায়। ত্রিপল চুরি হয়েছে ভোটের রেজাল্টের পরে, সমস্ত তৃণমূলের পার্টি অফিসগুলোর থেকে গাদা গাদা ত্রিপল বেরিয়েছে, যেটা গরিবদের দেয়নি ওরা। তাহলে সেহেন তৃণমূলের নেত্রী এত বড় বড় কথা বলছে, লজ্জা করে না? আপনার লজ্জা করে? লজ্জা করে আপনার? আপনার নিজে আপনি অভিযোগ করেছিলেন আপনার নেতা শেখ সুফিয়ান, আপনার নেতা বেচারাম মান্না কিভাবে জাহাজ বাড়ি বানিয়েছিল একটার পর একটা। আপনাদের সামান্য কাউন্সিলরেরও কলকাতায় 8 তলা 9 তলা বিল্ডিং, মনে নেই? অনন্যা চক্রবর্তী কত বড় বিল্ডিং। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে ঘোলা জলে মাছ ধরা। দেখো এই রশিদা উর্ফ সীতা উর্ফ রশিদা, এরা ফুটপাত দখল করে দিনের পর দিন ভোট ব্যাংকের কাজ করেছে, ফুটপাত দখল করে মানুষের জীবনকে বিপন্ন করেছে। মানুষ বাধ্য হয়েছে ফুটপাত ছেড়ে মেন রোডে এসে অ্যাক্সিডেন্টের শিকার হতে। ফলে এই হেন ফুটপাত দখল মুক্ত করতে গিয়ে আজকে যে অপ্রিয় ঘটনাটা হয়েছে, সেটার জন্য দায়ী তৎকালীন এই 80 বছরে যারা যারা বাংলায় ক্ষমতায় ছিল, তারা তারা ফুটপাতটাকে সহজলভ্য করে দিয়েছে নিজেদের স্বার্থে, ভোটের অর্থের স্বার্থে। বাস। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ঘটনার রাজনৈতিক ফায়দা তুলে আবার রাজনীতির ময়দানে ফিরে আসতে চাইছেন? উনি অনেক কিছুই চাইছেন, প্রতিদিন চাইছেন। সমস্যা হচ্ছে ফেসবুকও দুদিন পরে ওনাকে বয়কট করবে, কারণ ফেসবুকেই তো চাইছেন, ফেসবুকে চাইছেন, বলছেন ফেসবুকে আমরা প্রত্যেকে চাইলে এখনো পর্যন্ত লাইভ করতে পারি, ঠিক আছে। আর ডিপ স্টেট তো মমতা বন্দ্যোপাধ্যায়দের বেশি করে মদত করে। এটাই যদি নরেন্দ্র মোদীজি একটা সঠিক কাজে জেনজিদের উদ্দেশ্যে বার্তা দিতে যায়, মেটা ফট করে তার ভিডিওটাকে উঠিয়ে দেয় সোশ্যাল নেটওয়ার্ক থেকে। মমতাদের তো তুলবে না, মমতাদের এই প্রশ্নগুলো মূল স্রোতের মিডিয়াগুলো করবে না, যে ম্যাডাম আজকে 1 মাস 7 দিন 6 দিনের একটি সরকার, 3.5 মাস বয়সও হয়নি, যার 3.5 মাস বয়স হয়েছে, সেই সরকার ফুটপাত দখল মুক্ত করে নাগরিকদের কাছে নাগরিক পরিষেবা ফিরিয়ে দিতে চাওয়ার সময় যদি সীতা রূপ রশিদারা তাদের সন্তানের দুধ গরম করার জন্য ফুটপাত থেকে সরে যেতে হয়, তার দায়টা কি বিজেপির না তৃণমূলের নাকি সিপিএম এর, এই সর্বহারার দল সিপিএম এর?
তারা তো সর্বহারার চৈবৃত চর্বণ করে। সর্বহারার 34 বছরে তারা করলোটা কি? এই আমাদের কি নাম, শতরূপরা, শরৎরূপ বাবুরা, সরি বাবু না বললে আমার বিরুদ্ধে হয়তো মামলা হয়ে যাবে, শতরূপ বাবুরা, ঠিক আছে, মানে এত বড় বড় দরিদ্রের কমরেড, তাদের এক একটা বিল্ডিং, শিলিগুড়ি হিলকার্ট রোডে অনিল বিশ্বাস বিল্ডিং, কোনোদিনও সাংবাদিকরা তার নিচের ফ্লোর ছাড়া সম্পূর্ণ বিল্ডিংটা, 7 তলা বিল্ডিংটার ফটো তুলতে পারতো না। আমি তো শিলিগুড়ির লোক, আমরা কোনোদিনও তখন ফ্রিল্যান্স শিক্ষকতা করতে করতে ফ্রিল্যান্স সাংবাদিকতা করতাম, কোনোদিনও অনিল বিশ্বাস ভবনের 1 তলা লোয়ার ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে বাকি 6টা তলার ছবি তোলা যেত না। পুরোটাই এই গরিব দলটির 7 তলা শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিং এখনো আছে, কেউ চাইলে দেখতে পারে। লক্ষণ শেঠের সাম্রাজ্য, হলদিয়া, সিঙ্গুর, চলে যাও, কত বড় বিল্ডিং দেখে আসবে। সমস্ত বাড়িগুলো তৃণমূলে, সিপিএম, দরিদ্র পার্টি সিপিআইএম এর কত বড় বড় অট্টালিকার মতন বাড়ি আজও পশ্চিমবঙ্গের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কই এত দরদ? এই বাড়িগুলো যে পড়ে আছে এখন তো এদের দলও নেই, কিচ্ছু নেই, সমর্থক নেই, একটা সবেদন নীলমণি মুসলিমদের ভোটে জিতে একজন বিধায়ক হয়েছে। এই বাড়িগুলোতে শতরূপরা এই রাশিদাদের ডেকে এনে বসাক, এদের বড় বড় বাড়ি পড়ে আছে, বসাকেরা। এই দীপশিতা ধর, পদ্মনীত ধরের নাতনি, ওই এলাকার দোনন্দ প্রতাপ নেতা ছিল একটা সময়, ডেকে ডেকে হাওড়ার সমস্ত শিল্পনগরী, ম্যানচেস্টার, ভারতের ম্যানচেস্টার, হাওড়ার গঙ্গার ধারের সমস্ত শিল্পকে কি অঙ্গুলি হেলনে লাল ঝান্ডার কামালে তিনি বন্ধ করেছিলেন। ওই সব জায়গায় দিন, তার বাড়িতে গিয়ে বসান। রোদন কাঁদলে হবে না, ভোট রাজনীতির জন্য এই শেয়ালের কান্না বেশি দিন করে লাভ হবে না ম্যাডাম। যদি করতে হয় কাজ, রাজনীতির ঘোলা জলে মাছ না ধরে ওদেরকে নিয়ে গিয়ে সঠিক জায়গায় রিপ্লেস করুন। সরকার কিন্তু ফুটপাত দখল মুক্ত শুরু করেছে, পুরো নাগরিকদের ফুটপাত দখল মুক্ত করে তুলে দেবেই। আপনারা ভোট রাজনীতির তাওয়ায় যতই রুটি সেকুন, কিচ্ছুটি হবে না। স্যার শেষ প্রশ্ন করবো, বেশ কিছুদিন ধরে দেখছি যে যাদবপুর ইউনিভার্সিটি একেবারে অশান্ত, সেই নিয়ে একটা বিশেষ পত্রিকা তারা খবর করছে গেরুয়া গুন্ডামি বলে, একদম ফ্রন্ট পেজে খবর ছাপছে, কি বলবেন এই নিয়ে? দেখো, এই বিশেষ পত্রিকাটি বাংলাদেশের ডিপ স্টেটের টাকায় একটা সময় বাংলাদেশ যাতে এগিয়ে থাকে, পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকে, তাই প্রফুল্ল সেনের ইচ্ছায় গভীর সমুদ্রে বন্দর করে ভারতবর্ষের চালিকা শক্তি বাংলাকে করার যে পশ্চিমবঙ্গকে, এই অপচেষ্টাটাকে বন্ধ করেছিল। সেই পত্রিকা যারা দেশের টুকরো টুকরো করে দেওয়ার যে গ্যাং, তাদেরকে মাসিহা মানবতাবাদী প্রমাণ করে প্রত্যেকটা মুহূর্তে। আচ্ছা বলছি, গেরুয়া গুন্ডা কাদের? এই গেরুয়া গুন্ডার শব্দটা যে ব্যবহার করলো এই নির্দিষ্ট পত্রিকাটি, আমি নাম বলছি না, নাম বলে ওকে মহান করার আমার সামান্য ইচ্ছে নেই, জনগণ বুঝবে, তোমার দর্শকরা বুঝবে। সেই পত্রিকাটি তো সিঙ্গুরে যখন জোর করে 3 ফসলি জমি কেড়ে নিচ্ছে সিপিএম, তখন সিপিএম এর পাশে দাঁড়িয়েছিল। সেই পত্রিকা, ওই ঘটনার পরে মানুষ পড়তো না 2007, অনেক পত্রিকা পড়লেও ওরা ঝুলানো থাকতো। সেই পত্রিকা, যেই পত্রিকা পালা বদলের আগে প্রত্যেকটা মুহূর্তে প্রচার করে গেছিল মমতাই থাকছেন। সেই পত্রিকা, যেই পত্রিকা ওই ভারত তেরে টুকরে হোঙ্গে এটসেট্রা ডট 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 ডট, কিংবা ফ্যাশ, ঠিক আছে, তারপরে কি আরএসএফ, তারপরে এই যে কি সব তোমাদের তোমরা তো ওগুলো, আমাদের কি নাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে সমস্ত তথাকথিত বিপ্লবীরা লাফিয়ে বেড়ায়, মানে এত বড় বড় বিপ্লবী সব, যে কর্মজীবনের শেষ দিন গোপালচন্দ্র সেন উপাচার্যকে খুন করাটাও তারা বিপ্লব মনে করে। দেওয়ালের মধ্যে তারা প্যালেস্টাইনের জন্য কেঁদে কেটে বালিশ ভিজিয়ে ছত্রে ছত্রে কান্না করে যাচ্ছে। পার্শ্ববর্তী বাংলাদেশ, বাড়ির উঠোনে বাংলাদেশ, হিন্দু নিধন আজকে 80 বছর ধরে হচ্ছে, হিন্দু শূন্য হয়ে গেছে প্রায়। পাকিস্তান হিন্দু শূন্য, আফগানিস্তান হিন্দু শূন্য, বুদ্ধ শূন্য, এদের কোনো হেলদোল নেই কমরেড। এই কমরেডরা পাকিস্তান ধর্মের ভিত্তিতে পাকিস্তান গঠনকে সমর্থন করে, আর ভারতবর্ষকে বহুত্ববাদের জন্য
রাস্তায় নেমে চিৎকার করে। এই কমরেডরা মস্কোয় বৃষ্টি হলে কলকাতায় রোদ্রের মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। এই সেই কমরেড যারা যাদবপুরকে মৃত্যুপুরী করে দেয়। এই যে স্বপ্নলীল খুন হলো, কারা করলো? ওখানে তো তখন টিএমসিপিও ছাত্র ইউনিয়ন ছিল না তো। এরা ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন তুলে সিসিটিভি ফুটেজকে বয়কট করেছিল তো, ঠিক আছে? আমাদের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে। বন্দে মাতরম নাকি সাম্প্রদায়িক গান। ভাবো 1965 সাল অব্দি এই যাদবপুর সেন্ট্রাল অফ এক্সেলেন্স শুধু ছিল না, এই যাদবপুরের মেধারা ভারতের রত্ন ছিল, ভারত মাতার যোগ্য সন্তান ছিল। তারপরে এই মাওবাদ, খাওবাদ, সিপিএম বাদ, হ্যাঁ, তারপরে ওই যে কি বলে চায়নাবাদ, তারপরে ওই যে রাশিয়াবাদ, সব বাদ। যাদের পূজ্য পরম লেনিন, এই লেনিন যাদের পূজনীয়, যাদের কাছে বিবেকানন্দ হচ্ছে শত্রু, হ্যাঁ, ভণ্ড সন্ন্যাসী, মিগি রোগী হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব, এরা বলতেন। রবীন্দ্রনাথ বুর্জুয়া কবি, শরৎচন্দ্র সাম্প্রদায়িক, আর বঙ্কিমচন্দ্র মুসলিম বিদ্বেষী লেখক, যারা এই মর্মে নেতাজি তেজর কুকুর দেওয়ালে দেওয়ালে প্রচার করত। তারা ওই ক্যাম্পাসে ঢুকে কিছু দরিদ্র মেধাবী ছেলে মেয়েদের নেশা ভাঙ ধরিয়ে যেভাবে মগজ ধোলাই করা শুরু করেছে, আমি বলবো এতদিন বিভিন্ন সরকার এদেরকে প্রশ্রয় দিলেও নতুন সরকার যেভাবে এই ভীমরুলের চাকটা ভাঙতে উঠে পড়ে লেগেছে, আমি বলছি এই পত্রিকাগুলো গেরুয়া সন্ত্রাস, এই সন্ত্রাস বলেও বেশি দিন পার পাবে না। এই যে দেখো কত ধরনের বাম, ঝন্ডু বাম, হ্যাঁ, মানে অতি বাম, নীতি বাম, সতী বাম, গতি বাম, ঠিক আছে, ইতি বাম, সব বাম ওখানে গিয়ে ঢোকে। আমার একটা বিনীত প্রশ্ন, সিপিএম যখন ক্ষমতায় ছিল, সিপিএম এদেরকে বলতো অতি বাম, এবং সিপিএম খুব সুন্দর শ্লোক তুলতো। কারণ এসএফআই তখন সিপিএম ক্ষমতা থাকাকালীন এসএফআই সিপিএম এর ছাত্র সংগঠন এখানে জিততে পারতো না, প্রেসিডেন্সি যাদবপুরে জিততে পারতো না, এবং সিঙ্গুর নন্দীগ্রামের গণহত্যা সিপিএম এর দ্বারা চালানোর পরে ওরা জেএনইউ তো হেরে গেছিল, ডিএসও আইসা জিতেছিল যৌথভাবে। এই সিপিএম শ্লোক কাটে বলতো এসএফআইরা যে প্রেসিডেন্সির বাইরের ট্রাম লাইনটা যে কলেজ স্ট্রিটের, এর বাইরে অতিবামীয়দের কোনো জায়গা নেই, ওইটুকুতে আছে। আমার প্রশ্ন হচ্ছে এত বড় বড় বিপ্লবী নেতা এইসব ক্যাম্পাসকে মানে কতভাবে ইয়ে করেন, যে কত দেশ উদ্ধারে তারা নেমে পড়েছে। সার্জিস আলম তাদের কাছে প্রিয়, ঠিক আছে, তারপরে 7 সিস্টার বিসর্জন যাবে, তারপরে কি জানো ওই যে জঙ্গি নেতাটা ধরা পড়লো দিল্লি জেএনইউর ছাত্র নেতা, তিনি জেলে এখন, তিনি নাকি এদের কাছে মহান। আমি প্রশ্নটা করছি, এতই যদি তোমরা বড় বড় বিপ্লবী নেতা হও, পাশ করে বেরোনোর পরে বাবু তোমরা দেশের রাজনীতিতে প্রবেশ না করে সেই পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াইটা করছিলে, আমেরিকা পুঁজিবাদ, পুঁজ রক্ত আমেরিকা চিৎকার করছিলে, সেই পুঁজিবাদের দেশে গিয়ে বড় বড় চাকরির পদগুলো ধরো কেন, ধরতে হয় কেন তোমাদের বাবু? তখন তো এই ফাঁকা ময়দানটাকে ফেলে দিয়ে লালু চালু ভুলুদের হাতে রাজনীতিটাকে দিয়ে তোমরা টাই শুটেড বুটেড পুঁজিবাদের সেবা করতে আমেরিকায় চলে যাও। আর যত কিছু করো এই ক্যাম্পাসে স্বপ্ননীলদের স্বপ্নকে ভঙ্গ করে, তাদের উলঙ্গ করে, হত্যা করে, দরিদ্র বাবা মায়ের মেধাবী ছেলে মেয়েদের শেষ সম্বলটুকুকে গাঁজা ভাং আফিং এর নেশায় ডুবিয়ে তোমরা যে বিপ্লবটাকে এখানে কিছুদিনের জন্য রচনা করো, করে নিজেরা কিন্তু সেটেল হয়ে যাও গিয়ে বিদেশে। আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা তুমি বলো, যাদবপুর প্রেসিডেন্সির থেকে বেরিয়ে পরবর্তীকালে জননেতা হয়েছে এমন একজনের উদাহরণ এই কমরেডদের কাছে তোমরা প্রশ্ন তোলো তো, আছে কিনা? কেন গোপালচন্দ্র সেনকে খুন করতে হলো সেদিন, যিনি একজন উপাচার্য, কর্মজীবনের শেষ দিন, তিনি কোন শ্রেণী শত্রু বুর্জুয়া? প্রশ্ন রইল আমার তোমাদের চ্যানেলের মাধ্যমে এদের কাছে। মুদ্রা কথা, এই অতীয় বামীয়দের আখড়া, যাদবপুর প্রেসিডেন্সি, যারা আমাদের দেশের মেধা সত্ত্বকে নষ্ট করছে, ঘুণ ধরিয়ে দিচ্ছে, তাদের ঠাঁই কিন্তু অচিরেই সেখান থেকে উঠে যাবে। অসংখ্য ধন্যবাদ।